নমস্কার, আমি ইন্দ্রনীল রায়। 2013 সালে প্রখ্যাত আন্তর্জাতিক চলচ্চিত্রকার, উনি বিশেষ করে মেক্সিকো এবং আমেরিকান চলচ্চিত্র জগতের খুব নামকরা একজন পরিচালক, মানে অসাধারণ একজন চলচ্চিত্রকার। উনি ওনার পরিচালিত, মানে ওনার তৈরি করা একটি ছবি গ্র্যাভিটি মুক্তি পেয়েছিল আজ থেকে 12 বছর আগে, 2013 সালে। এবং মুক্তি পাওয়ার সাথে সাথে এই ছবিটি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে একটা দলিল তৈরি করে, একটা মিসাল তৈরি করে, একটা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল সেই ছবির গুণগত মান এবং বিষয়গত অভিনবত্বে। ছবির গল্প ছিল, কাহিনী ছিল, যেটা আপনাদের অনেকেরই জানা, আপনারা যারা গ্র্যাভিটি দেখেছেন, যে ডক্টর রায়ান স্টোন, যার অভিনয় করেছিলেন, যে চরিত্রটা অভিনয় করেছিলেন হলিউডের নামকরা অভিনেত্রী স্যান্ড্রা বুলক, সেই ডক্টর রায়ান স্টোন মহাকাশে একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, যেটা বিভিন্ন দেশ একসাথে যৌথভাবে যেটাকে তৈরি করেছে, এবং যেখানে সারা বছর বিভিন্ন দেশের থেকে নভশ্চররা পালা করে গিয়ে থাকে পৃথিবীটাকে পর্যবেক্ষণ করার জন্য, সবসময় পৃথিবীর উপরে নজর রাখার জন্য যে কোনো রকম কোনো বিপদ আসছে কিনা। সেইখানে একটা কাজ করতে গিয়ে তিনি এক ভয়ঙ্কর মহাকাশে দুর্ঘটনা ঘটে, যার ফলে ডক্টর রায়ান স্টোন এবং তার কয়েকজন সহকর্মী দুর্ঘটনার কবলে পড়েন। তার সমস্ত সহকর্মী মারা যান ওই দুর্ঘটনাতে, ওই মহাকাশে ভাসমান অবস্থাতেই মারা যান। একমাত্র ডক্টর রায়ান স্টোন নিজে একা বেঁচে ওই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ভেতরে ঢুকতে পারেন প্রাণ নিয়ে, এবং সেখানে তিনি আটকা পড়ে যান। কারণ ওখান থেকে পৃথিবীতে ফিরে আসার জন্য যে মহাকাশযানটা দরকার, সেই মহাকাশযানটাও ওই দুর্ঘটনায় ভেঙে চুরমার হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে শূন্যে ভেসে চলে যায়। এই গ্র্যাভিটি ছবিটির বিষয়বস্তু ছিল সেই ডক্টর রায়ান স্টোন কীভাবে ওই চূড়ান্ত মহাকাশের ওই চূড়ান্ত প্রতিকূল পরিবেশের মধ্যে বেঁচে থাকবেন, এবং সেখান থেকে কিভাবে উনি রীতিমতো লড়াই করে পৃথিবীতে ফিরে আসবেন, এইটা নিয়ে তার গল্প। বেশ কিছুদিন ডক্টর রায়ান স্টোনকে মহাকাশে ওইভাবে আটকে থাকতে হয়েছিল, বন্দি থাকতে হয়েছিল, এবং সে বন্দি অবস্থা থেকে তিনি নিজেকে মুক্ত করেন। মুক্ত করে তিনি আরেকটি মহাকাশ যান, এবং সেই মহাকাশযানে উনি মানে তৈরি হাতের সামনে পাননি। মহাকাশযানটি ছিল একটি চাইনিজ একটা স্পেসশিপ, যেটা চীনের একটা মহাকাশ কেন্দ্র থেকে আস্তে আস্তে পৃথিবীর দিকে পড়ছিল। উনি সেই মানে রীতিমতো শূন্যে ভেসে গিয়ে অক্সিজেন সিলিন্ডার দিয়ে রীতিমতো নিজেকে পুশ করে চালিয়ে সেই মানে নিজের ভাষার গতি বাড়িয়ে ওই দিকে, ওই মহাকাশ কেন্দ্র, ওই মহাকাশ যানটির দিকে নিজে ভেসে গিয়ে মহাকাশযানটিকে, মানে একটা চুল দেরি হলে পরে ওইটা তার হাত থেকে বেরিয়ে যেত। উনি সারা জীবন ডক্টর রায়ান স্টোনকে মহাকাশে ভেসেই যেতে হতো, ভাসতে ভাসতে ওনার মৃত্যু হতো। কী যে হতো ভয়ঙ্কর পরিণতি, সে মানে ভাবলে পরে গা শিউরে ওঠে। কিন্তু যাই হোক, উনি ওই মহাকাশযানটিকে আঁকড়ে ধরে তারপরে তার মধ্যে ঢুকে পৃথিবীতে ফিরতে পেরেছিলেন। এই ছিল গ্র্যাভিটি ছবিটির গল্প। এবং এই ছবিটিকে অ্যালফান্সো কুয়ারন, যিনি ওই ছবিটির একাধারে লেখক, গল্পটি নিজে লিখেছিলেন, প্রডিউস করেছিলেন, প্রযোজক ছিলেন এবং পরিচালনা করেছিলেন তার নিজস্ব গুণে, একটা অসাধারণভাবে এমনভাবে এক্সিকিউট করেছিলেন, যেটা দেখে 2013 সালের পৃথিবীর মানুষের চোখ মানে কপালে উঠে গিয়েছিল, মানে বিস্ময়ে চোয়াল ঝুলে পড়া যাকে বলে, ওরকম হয়েছিল। এবং গ্র্যাভিটি কিন্তু একটা নজির তৈরি করে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে। বর্তমানে আজকে রাতে, আজকে ভোর রাতে, মানে অলরেডি ইতিমধ্যে ঘটনাটা ঘটা শুরু হয়ে গিয়েছে, এবং আমাদের ভারতীয় সময় অনুযায়ী ভোর রাতে, বাইরের মানে উত্তর গোলার্ধের সময় অনুযায়ী, মানে পশ্চিম গোলার্ধের সময় অনুযায়ী হয়তো ওটা দুপুরবেলা কি দুপুর আর বিকেলের মাঝামাঝি কোনো একটা সময় হবে। এই একই গ্র্যাভিটি ছবির ঘটনাটা কিন্তু একদম বাস্তবে ঘটতে চলেছে। তফাৎটা হচ্ছে এই যে গ্র্যাভিটিতে যে ঘটনাটা ঘটেছিল সেটা ছিল চলচ্চিত্র, একটা ফিকশন, একটা কাল্পনিক ব্যাপার, যেটা পৃথিবীতে হলিউডের একটা বড় বড় স্টুডিওতে ওটা শুটিং করা হয়েছিল। তারপরে প্রচুর উন্নত মানের কম্পিউটার গ্রাফিক্স, ভিএফএক্স, স্পেশাল এফেক্ট সেগুলোকে ইউজ করে ছবিটা তৈরি করা হয়। কিন্তু এটা যেটা ঘটছে, এটা কিন্তু একদম কঠিন বাস্তব, সত্যিকারের মহাকাশে ঘটনাটা ঘটছে। সেটা আমি কি বলতে চাইছি, কি বিষয় বলতে অবতারণা করতে যাচ্ছি, আপনারা খুব ভালোই বুঝতে পারছেন। আমাদের পৃথিবীর মানুষ, আমাদের সবার পরম শ্রদ্ধার এবং ভালোবাসার মানুষ, মহান নভশ্চর বা মহান মহাকাশচারী, ভারতীয় বংশোদ্ভূত ডক্টর সুনিতা উইলিয়ামস দীর্ঘ 9 মাস মহাকাশের ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে থাকা, একরকমের মানে বাধ্য হয়ে বন্দি দশা কাটানোর পরে অবশেষে
তার ঘর, তার বাসস্থান পৃথিবীতে ফিরে আসছেন আজ রাতে। আজ আমাদের ভারতীয় সময় অনুযায়ী আগামীকাল বুধবার ভোর রাত 3:27 পৃথিবীতে ওনার অবতরণ করার কথা। কিন্তু এখানেও প্রবলেমটা হচ্ছে যে, এখানে ওরা সমস্যা হচ্ছে যে, যদি অবতরণটা হবে কিন্তু আমেরিকার ফ্লোরিডার উপকূলে। ফ্লোরিডা হচ্ছে একটা রাজ্য আমেরিকার, যেটা উপকূলবর্তী রাজ্য, মানে সমুদ্রের তীরে অবস্থিত। এখন যে কিউবিকল বা যে ওই কিউবটার মধ্যে করে ডক্টর উইলিয়ামস, ওনার সহকর্মী বুথ উইলমো এবং আরও দুজন সহকর্মী, মোট 4জন যে ক্যাপসুলটা করে নামবেন, ওই ক্যাপসুলটা সমুদ্রপৃষ্ঠে নামানো হবে। কারণ খুব তেতে থাকে তো যখন ল্যান্ডিং হয় তখন। তা ওই সময় যদি সমুদ্রপৃষ্ঠ দেখা যায় যে খুব ঝড় চলছে, সাইক্লোন চলছে, নিম্নচাপের থেকে কোনো রকম ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয়েছে বা ঢেউয়ের পরিমাণ খুব বেড়ে গিয়েছে, তাহলে কিন্তু অবতরণটাকে স্থগিত করে রাখা হবে। অবতরণ তাহলে হতে আরও দেরি হয়ে যাবে, কারণ ওটা তখন অন্যদিকে নিয়ে যাওয়া হবে। ওই কিউবিকলটাকে বা ওই ক্যাপসুলটাকে তখন অন্যদিকে নিয়ে যাওয়া হবে। এটার একটা একটা আশঙ্কার কথা রয়েছে, কারণ সমুদ্রের আবহাওয়া খুব চরম প্রকৃতির আবহাওয়া হয়, মহাসমুদ্র বিশেষ করে। সেখানে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হতেই পারে। এবং আমেরিকা, বিশেষ করে যেহেতু এটা আমেরিকার উপকূল, আমেরিকান সমুদ্র মানে প্রশান্ত মহাসাগর, ওই জন্য কিন্তু এই মানে ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়ার হওয়ার খুব সম্ভাবনা থেকেই যায়। কারণ প্রশান্ত মহাসাগরটা এমনই একটা অদ্ভুত জায়গায় যেখানে আপনার উষ্ণ স্রোত এবং তার সাথে আর্কটিক ওশান বা উত্তর মেরু থেকে, উত্তর মেরু সাগর থেকে ভেসে আসা যে শীতল স্রোত, ওই উষ্ণ স্রোত আর শীতল স্রোতের একটা মিলন হয়। এবং সমুদ্রে, মহাসমুদ্রের নিয়ম অনুযায়ী উষ্ণ স্রোত আর শীতল স্রোতের মিলন যেখানে হবে, সেখানেই কিন্তু কুয়াশা এবং বায়ুচাপের পরিবর্তনের ফলে একটু মেঘ, বিদ্যুৎপাত এবং তার সাথে ঝড় বৃষ্টির একটা খুব ঘন ঘন সম্ভাবনা থেকে যায়। এই জন্য প্রশান্ত মহাসাগরের উপকূলটা, আমেরিকার উপকূলবর্তী অঞ্চলগুলোতে সবসময় একটু ঝড় ঝঞ্ঝা বেশিরভাগ সময় লেগেই থাকে। তা এই পরিপ্রেক্ষিতে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবহাওয়াবিদরা নজর রাখছেন ফ্লোরিডার উপকূলে সমুদ্রবর্তী আবহাওয়া বা সমুদ্রবর্তী পরিস্থিতি কেমন থাকে তার উপরে। এইবার ফেরা যাক সুনিতা উইলিয়ামসের কথায়। সুনিতা উইলিয়ামস আটকে পড়েছিলেন আজ থেকে 9 মাস আগে। চিন্তা করুন, 9 মাস একজন মানুষ পৃথিবী থেকে অত উঁচুতে মহাকাশে, একেবারে প্রাণধারণের একেবারে প্রতিকূল একটা জায়গায়, শুধুমাত্র কিছু যান্ত্রিক সুযোগ সুবিধা, প্রাণধারণের যান্ত্রিক মানে কৃত্রিমভাবে তৈরি করে দেওয়া প্রাণধারণের কিছু পরিবেশের উপরে নির্ভর করে বেঁচে আছেন। কিন্তু বেঁচে আছেন কিভাবে? একেবারে জীবনের বিপরীতে গিয়ে। যেখানে মহাকাশটা আমরা সবাই জানি গ্র্যাভিটেশনলেস, যেখানে গ্র্যাভিটেশনলেস মানে যেখানে মাধ্যাকর্ষণ রহিত, মাধ্যাকর্ষণ যেখানে কাজ করে না, মানে মানুষ সেখানে ভাসে, সব কিছুই সেখানে ভাসছে, ওয়েটলেস, ভর শূন্য বা ভার শূন্য। এই 9 মাস ধরে মহাকাশে থাকার, একটা মাধ্যাকর্ষণ হীন হয়ে থাকার যে কতগুলো চূড়ান্ত মানে বিরূপ প্রক্রিয়া শরীরের ওপর পড়ে, চিকিৎসকরা যেটা বলেন, মেডিকেল সায়েন্স যেটা বলে, সেটা হচ্ছে মহাকাশচারী বা নভশ্চরের বোন মাস বা হাড়ের ক্ষয় হতে পারে। তার হাড়ের সাথে লেগে থাকে যে মাংস আমাদের, সে মাংসের ক্ষয় হতে পারে, হাড় দুর্বল হয়ে যেতে পারে, হাঁটার শক্তি পুরোপুরি চলে যায়, কারণ মাসেলগুলো কোনো কাজ করছে না। পৃথিবীতে থাকলে, মাধ্যাকর্ষণে থাকলে, মাধ্যাকর্ষণের বিরুদ্ধে আমাদেরকে সবসময় শরীরকে মুভ করাতে হয়। ওই জন্য আমাদের মাসেল সবসময় ওয়ার্ক হয়। মাসেল ওয়ার্ক মানে এইটা ভাববেন না যে আপনি ব্যায়াম করছেন না বলে আপনার মাসেল ওয়ার্ক হচ্ছে না, বা যারা শুধু এক্সারসাইজ করছে বা ব্যায়াম করছে, জিমে যাচ্ছে বা যোগাসন করছে, তাদেরই মাসেল ওয়ার্ক হচ্ছে, তা নয়। আমরা 24 ঘন্টা পৃথিবীতে যারা আছি, মাধ্যাকর্ষণের বিরুদ্ধে আমাদেরকে শরীর যখন নাড়াতে হচ্ছে, শোয়া, বসা, ওঠা, হাঁটা, চলা, দৌড়ানো, সমস্ত কিছু সময় আমাদের মাসেল ওয়ার্ক হচ্ছে। কিন্তু মহাকাশে যেহেতু মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে, মাধ্যাকর্ষণ শক্তিটাই নেই, ওই জন্য ওখানে কোনো মাসেল ওয়ার্কই হয় না। তাই এত বছর, মানে এতদিন, মানে দীর্ঘ 9 মাস একজন মানুষ মাধ্যাকর্ষণহীন একটা জায়গায় থাকার ফলে 9 মাস যে মাসেল ওয়ার্কটা তার হয়নি শরীরে, তাতে কিন্তু এই ভয়গুলো থেকে যায়। এর সাথে কিডনিতে স্টোন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, কারণ ওখানে ওই মূত্রত্যাগ বা ইউরিনের একটা প্রবলেম থেকে যায়, ইউরিনাল মানে পাস করার একটা প্রবলেম থাকে, এবং তার জন্য কিডনিতে স্টোনের একটা প্রবলেম থেকে, ওই মূত্র, ওই সেডিমেন্ট জমতে জমতে পটি করার একটা প্রবলেম থেকে যায়। পটি করার সময় ওই ঠিকঠাক
ক্লিয়ারেন্স হওয়া বা না হওয়া, বা একটা প্রেশার আসা না আসা, এবং এই একটা সমস্যা থেকে যায়। সেই সমস্যাটা কিন্তু এই দেশে ফেরার পরে, মানে পৃথিবীতে ফিরে আসার পরে, যখন দীর্ঘদিন মাধ্যাকর্ষণহীন অবস্থা থেকে মাধ্যাকর্ষণ যুক্ত একটা অবস্থার মধ্যে মানুষটা ফিরে আসে, তখনও কিন্তু এই অসুবিধাটা থাকবে ওনার। তা এই 9 মাস ধরে উনি যেখানে রইলেন, উনি এবং বুথ উইলমো, সেইখানে রীতিমতো লড়াই করে ওনাকে থাকতে হলো ইচ্ছাশক্তির জোরে। সেখানে সারা পৃথিবীর বিজ্ঞানী যারা ওনাকে পর্যবেক্ষণ করেছেন, মহাকাশ বিজ্ঞানী এবং মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা, ডাক্তাররা, তারা কিন্তু অবাক হয়ে গিয়েছেন যে সুনিতা উইলিয়ামসের স্পিরিট, মানসিক এবং শারীরিক অবস্থা এখনও যেখানে রয়েছে, যে জায়গায় রয়েছে, সেটা একটা অভাবনীয়। কারণ 9 মাস ওই রকম একটা প্রতিকূল পরিবেশে আটকে থাকার ফলে কিন্তু একটা মানুষের শারীরিক প্রবলেম শুধু নয়, মানসিক প্রবলেমের একটা চূড়ান্ত মানসিক বিপর্যয় ঘটে, যেটাকে অ্যাংজাইটি, ডিপ্রেশন বলে। অথচ সুনিতা উইলিয়ামসের স্পিরিট এখনও হাই স্পিরিটেড। উনি এখনও হাহা করে হাসছেন, কথা বলতে বলতে হেসে গড়িয়ে পড়ছেন, হাসতে হাসতে কথা বলছেন। একবার ভেবে দেখুন এই মহান নারী, তার মনের জোর কতখানি হাই স্পিরিটের একটা মানুষ, কতখানি তার মনের জোর, যে দীর্ঘ 9 মাস ধরে ওই আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে রীতিমতো বন্দি জীবন কাটানোর পরেও এই রকম একটা হাই স্পিরিটেড একটা মেন্টাল সেট আপ বা মানসিক গঠন বা মানসিক অবস্থা উনি ধরে রেখে দিয়েছেন। তাহলে এই নারীকে আমি মহান নারী বলবো না তো কাকে বলবো? যাক, আজকে সেই সমস্যার সমাধান, আজকে এই ইলন মাস্ক আর স্পেস এক্স, তার যে কোম্পানি, সেই কোম্পানির থেকে গিয়েছে ওই মহাকাশ যানটি, যার মধ্যে ওই মহাকাশ ক্যাপসুলটি তার সাথে সংযুক্ত করা আছে। যে ক্যাপসুলের মধ্যে সুনিতা উইলিয়ামস, বুথ উইলমো এবং আরও 2জন সহকর্মী নভশ্চর, এই মোট 4জন তারা ফিরে আসছেন। এবং সর্বশেষ খবর অনুযায়ী প্রায় দুপুরের কিছু পরে, মানে বিকেলের শুরুটার দিকে আনডকিং হয়ে গিয়েছে। আনডকিং মানে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ওই 4জন কিন্তু ওই স্পেস স্ক্রাফট বা ওই মহাকাশ যে ক্যাপসুল, যেটা মহাকাশ যান, যেটাতে করে তারা ফিরবেন আর কি, ওটাতে তারা ঢুকে গিয়েছেন। এবং আমি একদম শেষ খবর সন্ধ্যের পরে যেটা পেলাম, যে যাত্রা শুরু হয়ে গিয়েছে, ফিরতে অনেকটা সময় লাগবে, বেশ কয়েক ঘন্টা লাগবে। কিন্তু সব থেকে চিন্তার বিষয়টা কি জানেন? পৃথিবীর অ্যাটমসফিয়ার বা পৃথিবীর বায়ুমণ্ডল যতক্ষণ স্পর্শ না করছে ততক্ষণ একভাবে আসছে, কিন্তু বায়ুমণ্ডল যেই স্পর্শ করবে তখন কিন্তু পুরো পরিস্থিতিটা একেবারে খোল নলছে, মানে আসমান জমিন ফারাক হয়ে যাবে, আকাশ পাতাল বদলে যাবে। কেন? কারণ বায়ুমণ্ডল থেকেই মাধ্যাকর্ষণ শক্তিটা শুরু হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে যত উঁচু অবধি পৃথিবীর বায়ুমণ্ডলটা রয়েছে, বায়ুস্তর রয়েছে, তত অবধি। এবং এই বায়ুস্তরের মধ্যে যে কোনো কিছু ঢুকে পড়লে পরে পৃথিবী তাকে এমনভাবে তার সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে নিজের দিকে টানতে শুরু করে। এই চৌম্বক শক্তির সাথে তখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে তখন সেই বস্তুরা যখন তীব্র বেগে ওই মাধ্যাকর্ষণ শক্তির টানে নেমে আসে, তখন ওই বায়ুমণ্ডলের বায়ুর সাথে ঘর্ষণে, এবং এই বায়ুস্তর শুধু বায়ুতেও নেই, তার মধ্যে ধুলোবালি রয়েছে, ধুলোকণা রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, সেগুলোর সাথে ঘর্ষণ হয়, সাংঘাতিক ঘর্ষণ হয়। বায়ুস্তরের সাথে ঘর্ষণ এবং বায়ুমণ্ডলের মধ্যে ভেসে থাকা যে সমস্ত পার্টিকেলসগুলো রয়েছে তার সাথে ঘর্ষণ হয়। তার ফলে এক তীব্র তাপের তৈরি হয়। সেই তাপটা কত জানেন? 3000 সেন্টিগ্রেড, সেলসিয়াস বা সেন্টিগ্রেড। চিন্তা করে দেখুন, 3000 সেন্টিগ্রেড, মানে তখন আগুন জ্বলবে। ওই মহাকাশ যানটাতে তখন আগুন জ্বলে যায়। আর ওনারা যারা ফিরবেন, যখন বায়ুমণ্ডলটাতে ঢুকবেন, শেষে যে ফিরছেন, যে কিউবিকলটার কথা আমি বলছি, নির্দিষ্ট ক্যাপসুলটার যে কথা বলছি, যে ক্যাপসুলের মধ্যে ওনার 4জন থাকবেন, ওই মহাকাশযানটা টুকরো টুকরো হয়ে ভাঙতে ভাঙতে শেষে একদম ক্যাপসুলটা ভেঙে বেরিয়ে আসবে, এবং এই ক্যাপসুলটাই কিন্তু ওই বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসবে। এটাতে সময় লাগে 6 মিনিট 41 সেকেন্ড। ওই 6 মিনিট 41 সেকেন্ড পুরো আগুন হয়ে জ্বলবে। যদি দেখা যায় তাহলে দেখা যাবে একটা আগুনের গোলার মতো, একটা আগুনের বলের মতো নেমে আসছে, তীব্র গতিতে নেমে আসছে বায়ুমণ্ডল ভেদ করে। এবং ওনারা ওই কাচের জানলা, যেটা কাচ লাগানো জানলা, সেই জানলা দিয়ে ওনারা দেখবেন যে বাইরে আগুন জ্বলছে। ওনাদের ক্যাপসুলটাতে যে আগুন ধরে গিয়েছে, আগুন জ্বলছে, সেটা ওনারা দেখবেন। কিন্তু সে আগুনের থেকে রক্ষা করে কোন জিনিস? ভেতরে বসে থাকা মহাকাশ চারীদের ওই পুরো কিউবিকলটার মধ্যে চারপাশে পুরো শরীরে হিট প্রুফ শিল্ড বা হিট শিল্ড লাগানো থাকে, অগ্নি নির্বাপক বর্ম লাগানো থাকে, বা নিরাময়কারক বর্ম লাগানো থাকে, হিট শিল্ড। ওই হিট শিল্ডগুলো ওই আগুন জ্বলে যাওয়াটাকে, ওই আগুনটাকে প্রতিরোধ করে। ওই আগুনটা যদি হিট শিল্ড
ভেদ করে মহাকাশযানের গায়ে লাগে, তাহলে পরেই ক্যাপসুলটা জ্বলে যাবে, জ্বলে ছাই হয়ে যাবে। কিন্তু যতক্ষণ এই হিটশিল্ড কাজ করছে ততক্ষণ ওই আগুনটাকে আটকে রেখে দেয়। আগুন জ্বলে গেলেও আগুন ওই হিটশিল্ডের গায়েই জ্বলে। হিটশিল্ডের ভেতরে মহাকাশযানের যে গাটা বা স্পেস ক্যাপসুলের যে বডিটা, সেই বডিতে টাচ করতে পারে না। ওই জন্য ভেতরে মহাকাশচারীরা অক্ষত অবস্থায় থাকে। এটা প্রত্যেক ক্ষেত্রে একই রকম হয়। পৃথিবীতে আজ পর্যন্ত যত মহাকাশ যান গিয়েছে এবং ফিরে আসার সময় মহাকাশচারীরা যখন ওই শেষের যে 6 মিনিট 41 সেকেন্ড যে বায়ুমণ্ডল ভেদ করে মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে দিয়ে যখন নেমে আসে পৃথিবীতে, তখন এইভাবেই কাজ করে হিটশিল্ড তাদের প্রত্যেক ক্ষেত্রেই। ওই ফাইনাল যে কিউবিকল বা ফাইনাল যে স্পেস ক্যাপসুলটা, ওই ক্যাপসুলটাকে পুরো ওই হিটশিল্ডে ঘেরা থাকে এবং এই হিটশিল্ডগুলোতেই আগুনটা ধরে ওর মধ্যেই থাকে। ওই হিটশিল্ডের গায়ে আগুনটা জ্বলে, ভেদ আর করতে পারে না। তা এটা একটা চিন্তার বিষয় রয়ে গিয়েছে। এবং আরও একটি চিন্তার বিষয় এই কারণে যে ওই সময়টায় মানে যে একটা কেমিক্যাল রিয়াকশন হয়, যে মানে এয়ার কুলিং যে সিস্টেমটা থাকে হিটশিল্ডের গায়ে লাগানো, ওই এয়ার কুলিং সিস্টেমটার পুরো বরফ কণাগুলো তখন একটা অদ্ভুত একটা কেমিক্যাল পার্টিকেলে পরিণত হয়, যেগুলো এক ধরনের ড্রাই আয়রন বা শুকনো আয়রন, শুকনো লৌহ, বিন্দু বিন্দু শুকনো লৌহ পদার্থে বা বিন্দুতে পরিণত হয়। সেগুলো কি করে, সেগুলো একটা সমস্যা তৈরি করে, বিরাট সমস্যা, যেটা হচ্ছে কোনো রেডিও ওয়েভ যোগাযোগটাকে পুরোপুরি সাসপেন্ড করে দেয়। মানে পৃথিবী থেকে মহাকাশ কেন্দ্র নাসা যারা পর্যবেক্ষণ করবে, নাসা থেকে যে কথাটা বলবে ওই চারজন মহাকাশচারীর সাথে, সে কথাটা বলতে গেলে রেডিও ওয়েভ দিয়ে কথা বলতে হয় বা ইথার ওয়েভ দিয়ে কথা বলতে হয়। এবারে ইথার ওয়েভ বা রেডিও ওয়েভ দিয়ে কথা বলতে গেলে তখন যে ওয়েভটা যাবে, সেই ওয়েভটা কিন্তু ওই হিটশিল্ডের গায়ে তৈরি হওয়া যে নতুন যে লৌহ খণ্ডগুলো বা লৌহ দানাগুলো, সেগুলো কিন্তু তার গায়ে ধাক্কা খেয়ে আবার রিফ্লেক্ট করে ফিরে আসবে। বা ওই চারজন মহাকাশচারী মহাকাশযানের ভেতর থেকে যখন নাসার গবেষণা কেন্দ্রের কথা বলার চেষ্টা করবেন, তাদের ওই রেডিও ওয়েভটাও কিন্তু ওই লৌহকণাগুলোর গায়ে ধাক্কা খেয়ে আবার রিফ্লেক্ট করে ফিরে আসবে। কেউ কারো কথা শুনতে পাবে না, কোনো কথাই আর কারো কাছে পৌঁছবে না। এই অবস্থাটা চলতে থাকবে শেষের ওই 6 মিনিট 41 সেকেন্ড। তাই এই 6 মিনিট 41 সেকেন্ডটা একটু চিন্তার ব্যাপার রয়ে গিয়েছে। তবে আমার মনে হয় সুনিতা উইলিয়ামস, আমার মনে হয় কেন, আমি একদম দৃঢ় বিশ্বাস যে সুনিতা উইলিয়ামস, বুথ উইলমো এবং বাকি দুজন মহাকাশচারী, এই 4জন নভশ্চরের দল একদম সুস্থ শরীরে, অক্ষত শরীরে তাদের দীর্ঘ 9 মাস পরে তাদের ঘর, তাদের বাসগৃহ এই পৃথিবীতে অবতরণ করবেন। এবং ইন ডিউ কোর্স অফ টাইম, সময়ের সাথে সাথে, এখনই তো তারা বাড়ি যেতে পারবেন না, তাদেরকে এখন একটা হাসপাতালে রাখা হবে, রিহ্যাব সেন্টারে রাখা হবে, যেখানে আস্তে আস্তে তাদের শরীরটাকে যাতে অ্যাক্লিমাটাইজ করতে পারে। মানে পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তির এই পরিবেশের সাথে দীর্ঘ 9 মাস যার বিরুদ্ধে তারা তাদের শরীরটা কাজ করতে করতে ওই মাধ্যাকর্ষণহীন যে পরিবেশটা তার সাথে মানিয়ে গিয়েছিল, তার সাথে হঠাৎ করে তার মধ্যে থেকে ফিরে এলো মাধ্যাকর্ষণে, তীব্র মাধ্যাকর্ষণের মধ্যে ফিরে এসেছেন। এবার এর সাথে শরীরটাকে খাপ খাইয়ে নেওয়া, ইংরেজিতে যাকে বলে অ্যাক্লিমাটাইজেশন, এটা করতে লেগে যাবে অনেক দিন। এটা প্রায় বেশ কিছুদিন তাদেরকে হসপিটালে রিহ্যাবে থাকতে হবে। আস্তে আস্তে তারা সেখানে উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে হাঁটা চলা করবে এবং আরও শারীরিক নানান রক্তচাপের কি পরিবর্তন হচ্ছে, রক্তচাপের সেটাকে আস্তে আস্তে মানিয়ে নেওয়া, আরও অনেক কিছু, মানে মানসিক, মানে ব্রেনের ওপরে কোনো এক্সট্রা কোনো চাপ পড়ছে কিনা, সেগুলোকে নিঃশ্বাস প্রশ্বাসের ওঠানামা, কার্ডিয়াক কন্ডিশন, কার্ডিওলজিক্যাল কন্ডিশন, হার্টের কন্ডিশন কীরকম থাকে, এই সমস্ত কিছু আস্তে আস্তে এই মাধ্যাকর্ষণ শক্তির সাথে, এই পৃথিবীর পরিবেশের সাথে যখন একেবারে মানিয়ে নিয়ে একেবারে আমার আপনার মতন সুস্থ মানুষের, মানে আমাদের কন্ডিশনটা যেরকম আছে অন অ্যান অ্যাভারেজ, সেরকম একটা কন্ডিশনে পরিণত হবে, একমাত্র তখনই তাদেরকে বাড়ি যেতে দেওয়া হবে। তারা তাদের পরিবার পরিজন, তাদের ভালোবাসার মানুষদের সাথে দেখা করতে পারবেন। আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সুনিতা উইলিয়ামস, বুথ উইলমো এবং আরও দুজন যে ওনাদের সহকর্মী নভশ্চর, এই 4জন সুস্থ শরীরে ফিরে আসুন। যাত্রা শুরু হয়ে গিয়েছে, আস্তে আস্তে তারা মহাকাশের ওই অন্ধকার মহাকাশের বুক চিরে কিন্তু সুনিতা উইলিয়ামস পৃথিবীর দিকে নেমে আসছেন। এখনও পৃথিবীর অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে ঢোকার দেরি আছে। সেটা গভীর রাতে সমস্ত সারা পৃথিবীর দূরদর্শন কেন্দ্রর সমস্ত যে চ্যানেলগুলো রয়েছে, নিউজ চ্যানেলগুলো রয়েছে, তারা ডিরেক্ট টেলিকাস্ট করবে, সরাসরি দেখাবে, সরাসরি সম্প্রচার হবে। আমাদের ভারতবর্ষের চ্যানেলগুলো, নিউজ চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করবে। আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে আপনারা দেখবেন সেই সরাসরি সম্প্রচার তাদের নেমে আসার। শুধু ঈশ্বরের কাছে আমরা একসাথে প্রার্থনা করি যে এই 4জন নভশ্চর এবং আপনার লোক, আমাদের ভারতীয় বংশোদ্ভূত, আমাদের ভারতবর্ষের মানুষ
এই মহান নভস্বর, মহান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস সুস্থ শরীরে, অক্ষত শরীরে তার বাড়িতে, তার ভালোবাসার মানুষ, তার পরিবার পরিজন, তাদের কাছে ফিরে আসুন। এতক্ষণ আমি ইন্দ্রনীল রায় আপনাদের সাথে কথা বলছিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।